তো আমাদের অ্যাডমিশন অফ নিউ পার্টনার চলছিল। এবার অ্যাডমিশনের দুটো পার্ট আমরা করে নিয়েছি। ফার্স্ট যে জিনিসটা আমরা শিখেছিলাম সেটা হচ্ছে নিউ পার্টনারকে যখন বিজনেসে অ্যাডমিট করা হয় তখন আমাদের কি করতে হয়, নিউ রেশিও ক্যালকুলেট করতে হয় যদি না দেওয়া থাকে, আর সঙ্গে আমাদের আরো বার করতে হয় কি স্যাক্রিফাইসিং রেশিও, মানে নিউ পার্টনার যে রেশিওটা পেল সেটা ওল্ড পার্টনাররা কি রেশিওতে স্যাক্রিফাইস করেছে, এই দুটো জিনিস। সেকেন্ড যে ট্রিটমেন্ট আমরা শিখেছিলাম দ্যাট ওয়াজ গুডউইল ট্রিটমেন্ট। সেখানে কি শিখেছিলাম যে নিউ পার্টনারকে যখন বিজনেসে আসে তখন ওকে একটা প্রিমিয়ামের বাবদ টাকা দিতে হয়, এবং প্রিমিয়াম ফর গুডউইল বাবদ যে টাকাটা দেয় সেটা ওল্ড পার্টনাররা তাদের স্যাক্রিফাইসিং রেশিওতে ডিস্ট্রিবিউট করে নেয়। আর যদি নিউ পার্টনার টাকা না আনতে পারে তখন অ্যাডজাস্টমেন্ট করা হয় নিউ পার্টনারের কারেন্ট অ্যাকাউন্ট থ্রু। এবং সেই সঙ্গে আরো কিছু অ্যাডিশনাল জিনিস আমরা জেনেছিলাম গুডউইল ট্রিটমেন্টে। আজকে যে জিনিসটা শিখবো একটা হচ্ছে রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটি। রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটি। নিউ পার্টনারকে যখন অ্যাডমিশন করা হচ্ছে তখন তো বাকিরা তো বিজনেসটাকে কন্টিনিউ করছে, এবং তাদের লাস্ট একটা ব্যালেন্স শিট নিশ্চয়ই প্রিপেয়ার হয়েছে, এবং সেই ব্যালেন্স শিটে তাদের ক্যাপিটাল ব্যালেন্স আছে, জেনারেল রিজার্ভ আছে, বা অন্যান্য রিজার্ভ থাকতে পারে, ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ থাকতে পারে, বা ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন রিজার্ভ থাকতে পারে, আদার লায়াবিলিটিস থাকতে পারে, এবং বিভিন্ন অ্যাসেটস, সানড্রি অ্যাসেটস এবং লসেস লাইক অ্যাকুমুলেটেড লসেস যেমন অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স। তো এই ব্যালেন্স শিটটা ধরো অ্যাজ অন 31 মার্চ 2025 হয়ে আছে, আর এই দিনই নতুন পার্টনারকে নেওয়া হচ্ছে। আমি ধরে নিচ্ছি ওল্ড পার্টনার এ অ্যান্ড বি, এবং নিউ পার্টনার কাকে নিচ্ছে সি কে। তো নিয়ম হচ্ছে যখন নিউ পার্টনার আসবে তখন ব্যালেন্স শিটে যে সমস্ত অ্যাসেটস গুলো আছে, আমি তো সানড্রি অ্যাসেটস লিখেছি, ব্যালেন্স শিটে জেনারেলি অ্যাসেট কি থাকে, ফার্নিচার, বিল্ডিং, মেশিন, স্টক, ডেটার্স, এবং লায়াবিলিটিস বলতে জেনারেলি আমরা ক্রেডিটার্স, বিলস পেবল এগুলোকে বুঝি। তো নিউ পার্টনারের অ্যাডমিশনের সময় যে যে অ্যাসেট লায়াবিলিটি গুলো রিভ্যালু করবার দরকার আছে সেটা রিভ্যালুয়েশন করতে হবে। মানে কোনোটার ভ্যালু হয়তো বুকে আছে 50,000 টাকা, মার্কেটে তার ভ্যালু যাচ্ছে তার চেয়ে বেশি বা কম, তো সেই রিভ্যালুয়েশনটা করতে হয়। তো রিভ্যালুয়েশন করতে হলে তাহলে রিলেটেড এন্ট্রিজ গুলো আমাদের জানতে হবে। মাথায় রাখবি যদি অ্যাসেট ভ্যালু বাড়ে, ধরো কোন একটা অ্যাসেট আমি ধরে নিচ্ছি ফার্নিচার, ফার্নিচার বুকে আছে 60,000, এবার বলছে সি কে যখন অ্যাডমিশন নিচ্ছে ফার্নিচারের মার্কেটে ভ্যালু চলছে 80, তাহলে বাড়লো কতটুকু 20। তো ফার্নিচারের ভ্যালু যদি বেড়ে যায় সেটা ফার্মের জন্য প্রফিট, তখন কি করতে হয়, রিভ্যালুয়েশনকে ক্রেডিট করতে হয়। সো ইফ অ্যাসেট ভ্যালু ইনক্রিজেস, ইফ অ্যাসেট ভ্যালু ইনক্রিজেস, যদি অ্যাসেট ভ্যালু আমরা বাড়তে দেখি তাহলে আমরা কি করব, অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন। মানে যেহেতু অ্যাসেট ভ্যালু বাড়লে ফার্মের প্রফিট হয়, তাহলে অ্যাসেটকে ডেবিট করে রিভ্যালুয়েশনকে ক্রেডিট করব। মানে এটা মাথায় রাখবি যে রিভ্যালুয়েশনে যদি প্রফিট হয় রিভ্যালুয়েশন ক্রেডিট হবে, আর লস হলে রিভ্যালুয়েশনকে ডেবিট করতে হয়। তো অ্যাসেট বাড়া মানে প্রফিট, তখন জার্নাল কি হবে, অ্যাসেট টু রিভ্যালুয়েশন। আর আমরা যদি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ওপেন করি তখন রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে পোস্টিং কি হবে বলতো, বাই অ্যাসেটস, যতটুকু বেড়েছে ততটুকু আমরা দেখাবো। অ্যান্ড ইফ অ্যাসেট ভ্যালু ডিক্রিজেস, যদি অ্যাসেটের ভ্যালু কমে তখন সেটা ফার্মের লস, তখন আমরা এন্ট্রি করব কি, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেটস। এবং রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ওপেন করলে সেখানে তার ডেবিটে কি লিখবো, টু অ্যাসেটস, যতটুকু ভ্যালু কমছে। তো অ্যাসেট বাড়লে প্রফিট, অ্যাসেট কমলে লস, তাই রিভ্যালুয়েশন বাড়লে ক্রেডিট করলাম আর কমলে ডেবিট করলাম। এবার হচ্ছে ফর লায়াবিলিটি, ইফ লায়াবিলিটি ইনক্রিজেস, লায়াবিলিটি বাড়তে পারে, লায়াবিলিটি ইনক্রিজ করলে ফার্মের প্রফিট হয় না লস হয়, লস হয়, তখন আমরা রিভ্যালুয়েশন টু লায়াবিলিটি, রিভ্যালুয়েশন টু লায়াবিলিটি, রিভ্যালুয়েশনে পোস্টিং কি করব, ডেবিট সাইডে লিখবো টু লায়াবিলিটি,
আর যদি ইফ লায়াবিলিটি ডিক্রিজেস, লায়াবিলিটি যদি কমে যায় তখন আমরা প্রফিট হয়, তখন লায়াবিলিটি অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন, তার মানে রিভ্যালুয়েশনের ক্রেডিটে গিয়ে দেখবো বাই লায়াবিলিটি। তো এই চারটে জিনিসই বেসিক্যালি আমাদের রিভ্যালুয়েশনকে টাচ করবে। অ্যাসেট বা লায়াবিলিটির ভ্যালু যদি চেঞ্জ হয়, দ্যাট উইল বি শোন থ্রু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। এবং কিভাবে জিনিসটা করব, মাথায় রাখবো প্রফিট হলে রিভ্যালুয়েশন ক্রেডিট, লস হলে রিভ্যালুয়েশন ডেবিট। এবার কোন কোন ক্ষেত্রে প্রফিট হয় সেটা নিশ্চয়ই আমরা বুঝি, অ্যাসেট বাড়া এবং লায়াবিলিটি কমা। আর লস হয় কোন ক্ষেত্রে, অ্যাসেটের কমা আর লায়াবিলিটি বাড়া, এবং সেই অনুযায়ী আমরা রিভ্যালুয়েশন করব। তো রিভ্যালুয়েশন রিগার্ডিং তাহলে কিছু সামস আমরা দেখি। যেমন দেখ, তোদের ডিকে গুগল থেকে আমি পিডিএফ মানে করে নিয়েছি। এই কোয়েশ্চেন নাম্বার 47টা দেখি। Pass journal entries to record the following transaction on the admission of a new partner. কেমন করে ফরম্যাট করা উচিত, তবে সময় না থাকলে ফরম্যাট ছাড়াও করবি। ফরম্যাট না করলে শাস্তি হয়, কিন্তু খুব গুরুতর শাস্তি হয় না। মানে হয়তো দেখা যাচ্ছে তুই যখন খুব বেশি পেয়ে যাচ্ছিস তখন একটু ওরা যে ফরম্যাট কেন করেনি, ন্যারেশন কেন করেনি, এই ব্যাপারটা তখন আমরা একটু যে ব্যাপারটাকে একটু সিনসিয়ারলি দেখি। আদারওয়াইজ ন্যারেশন ফরম্যাট না করা এগুলোকে আমরা ইগনোরই করে, ডিপেন্ড করে। তো কেস নাম্বার 1 দেখ, ল্যান্ড অন বিল্ডিং ইজ আন্ডার ভ্যালুড বাই 2 লাখ। মানে কি, ল্যান্ড এন্ড বিল্ডিং কম করে দেখানো হয়, তাহলে আমায় বাড়াতে হবে। তাহলে ল্যান্ড এন্ড বিল্ডিং বাড়ছে, অ্যাসেট বাড়লে তো প্রফিট, রিভ্যালুয়েশনকে ক্রেডিট করবো, তো ডেবিট কাকে করবো, রেসপেক্টিভ অ্যাসেটকে। তাহলে প্রথমটার জন্য জার্নাল কি হবে বলতো, ল্যান্ড এন্ড বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন, ল্যান্ড এন্ড বিল্ডিং টু রিভ্যালুয়েশন। পরেরটা দেখ, 2 নম্বরের কেসটা, stock is overvalued by 20%, book value of the stock 60, overvalue করা আছে। এখন যদি তুমি কতটুকু ওভারভ্যালু করা আছে, বেশি করে ভ্যালু করা আছে, তুমি যদি এখন 60,000 ইন্টু 20% করো, ভুল করে ফেলবে। কেন স্যার? দেখো আমি এক্সপ্লেন করছি। ওরা যেটা বলতে চাইছে যে ব্যালেন্স শিটে স্টক দেখানো আছে, এই স্টকটার অ্যাকচুয়াল বুক ভ্যালু আছে 60,000, আর ব্র্যাকেটে বলে দিয়েছে এটা 20% ওভার ভ্যালু করা আছে, মানে অরিজিনাল ভ্যালু যা তার থেকে আরো 20% বেশি দেখানো আছে। তো তুমি এর ওপর 20% করতে পারো না, কারণ অরিজিনাল ভ্যালু আমি জানি না কত ছিল, অরিজিনাল ভ্যালু যা ছিল তার উপর প্লাস 20% করে এই যে ভ্যালুটা বর্তমানে তুমি ব্যালেন্স শিটে দেখতে পাচ্ছ, দ্যাট ইজ 60,000। তাহলে ম্যাথমেটিক্যালি আমি কি চিন্তা করব, অরিজিনাল ভ্যালু ইজ আননোন টু ইউ, সো লেট ইট বি 100%। যদি অরিজিনাল ভ্যালু 100% হয়, তার উপর ভ্যালুটা ইনক্রিজ করে 20%, তাহলে এই যে 60,000 রিপ্রেজেন্ট করছে কত বলতে, অ্যাকচুয়ালি 120%। তাহলে কতটুকু বেড়েছে কি করে ক্যালকুলেট করব, 60,000 রিপ্রেজেন্ট করছে 120 ইন্টু 20 দিয়ে 6 দিয়ে 10,000, তার মানে ভ্যালু অ্যাকচুয়ালি বেড়ে আছে কত, ওভার ভ্যালু করা আছে 10,000। ওভার ভ্যালু করা আছে মানে কমাতে হবে, আর অ্যাসেট কমলে মানে লস, রিভ্যালুয়েশনকে ডেবিট করব, তার মানে এন্ট্রি করব কি, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু স্টক অ্যাকাউন্ট। অ্যামাউন্টটা কত হবে, 10,000। দেখো এই জিনিসটা কিন্তু সবাই বোঝে যে রিভ্যালুয়েশন কখন ডেবিট করতে হয়, রিভ্যালুয়েশন কখন ক্রেডিট করতে হয়, কিন্তু এই যে জিনিসটা, যে একটা স্টক 60,000 টাকা যেটা কিনা ওভার ভ্যালু করা আছে বাই 20%, অনেক স্টুডেন্ট কি করবে, 60,000 এর 20% 12,000 টাকা বলবে ওভার ভ্যালু আছে, দ্যাট ইজ রং। কেন 60,000 এর 20% করলে ভুল হয়, অ্যাকচুয়ালি ওরা তো 60-20 বলেন, অরিজিনাল যেটা অ্যাকচুয়াল দাম তার উপর 20% এক্সিড ভ্যালু আছে। তার মানে এই যে ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশনটা আমি দিলাম, যে অরিজিনাল ভ্যালু আমার জানা নেই, লেট ইট বি 100, তার উপর 20% ভ্যালু বাড়িয়ে দেখিয়েছে, তার মানে 60 যেটা শো হচ্ছে সেটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে 120%।
সো ওটাকে বাই 120 করে ইন্টু 20 করলে আমরা কতটুকু ওভার ভ্যালু আছে সেটা পেয়ে যাব। নেক্সট, provision to be made for compensation of 20,000 to an ex-employee. ex-employee কে compensate করতে হবে। compensate করা মানে কোনো কারণবশত ওই এমপ্লয়িকে ক্ষতিপূরণ দিতে হবে। তাহলে এটা তো বলতে পারি যে একটা নতুন লায়াবিলিটি জেনারেট হচ্ছে না। It was not there, but at the time of admission the firm came to know that a provision has to be created for making compensation to an employee. তো লস মানে কাকে ডেবিট করবে? রিভ্যালুয়েশন। সো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর কম্পেনসেশন। ক্লিয়ার? নেক্সট, নাম্বার 4, sundry debtors appeared in the books 150. They are estimated to produce not more than 130. ডেটার্স আছে 1.5 লাখ, কিন্তু মনে করা হচ্ছে ওই ডেটার্স 130 বেশি দেবে না, তার মানে 20,000 টাকা ব্যাড ডেট করতে হবে, ডেটার্সকে কমিয়ে দিতে হবে, লস তো। Revaluation to debtors 20,000. Creditors include an amount of 10,000 received as commission. Commission receive করেছো তুমি, তো সেটা কমিশনে ক্রেডিট হওয়া উচিত, তোমার ওটা ক্রেডিটার্স এর মধ্যে ঢুকে আছে। তাহলে ক্রেডিটার্স এর মধ্যে ভুলবশত ঢুকে আছে মানে ক্রেডিটার্স বেড়ে আছে, ওকে কমাতে হবে, লায়াবিলিটি কমবে, তাহলে ক্রেডিটার্স কে ডেবিট করে দাও এন্ড টু রিভ্যালুয়েশন। সেটার জন্য এন্ট্রি করব কি? ক্রেডিটার্স টু রিভ্যালুয়েশন। ভ্যালু অফ মেশিন ইজ টু বি ডিক্রিজ টু 120। বুক ভ্যালু আছে 2 লাখ, মেশিনটার ভ্যালু কমে হবে কত? 120। কতটা কমছে বলতো? 80,000 টাকা। 2 লাখের মেশিনটা কমে হচ্ছে 1 কোটি, তাহলে 80,000 টাকা কমছে, মেশিন কমছে মানে অ্যাসেট কমছে, লস। রিভ্যালুয়েশন টু মেশিনারি 80 লিখবো না 120 লিখবো? 80। যতটুকু কমে বা যতটুকু বাড়ে সেটা রিভ্যালুয়েশন, আর বাড়ার পর যেটা হলো বা কমে যেটা দাঁড়ালো ভ্যালু, সেটা আমরা কোথায় লিখবো? ব্যালেন্স শিটে। মানে ব্যালেন্স শিটে এখানে কত যাবে? অ্যাকচুয়ালি 120, আর রিভ্যালুয়েশনে কত আসবে? 80। 2 লাখ টাকা ভ্যালু ছিল, 80 কমলো, তাহলে আলটিমেটলি ব্যালেন্স শিটে ভ্যালু দাঁড়ালো কত? 120। নেক্সট কি বলছে দেখ, ভ্যালু অফ মেশিন, আচ্ছা এটা হয়ে গেছে। ভ্যালু অফ মেশিনারি ইজ টু বি ডিক্রিজড বাই 120। এই যে 2 আর বাই এর ডিফারেন্সটা বুঝ। 2 মানে কি? 2 লাখ টাকা থেকে কমে হলো 1 কোটি, তাহলে কমলো কত? 80। আর এখানে সেন্টেন্সটা কি বলছে? মেশিন ইজ টু বি ডিক্রিজড বাই 120, মানে কমবেই 120, তাহলে 80,000 কমছে না, 120 কমছে, ফাইনাল ভ্যালু হবে 80,000। এখানে সেম এন্ট্রি করব, রিভ্যালুয়েশন টু মেশিন, বাট অ্যামাউন্ট হবে 120। এক্সপেন্স অন রিভ্যালুয়েশন হ্যাভ বিন পেইড বাই দ্য পার্টনার এক্স। রিভ্যালুয়েশনের খরচা কিন্তু কে পে করেছে? কোন একজন পার্টনার, তাহলে ওই পার্টনারের ক্যাপিটাল বেড়ে যাবে, তারপরে রিভ্যালুয়েশন টু এক্স ক্যাপিটাল। এখানে দেখ সলিউশনের গুলো প্রবাবলি করে দিয়েছে, রিভ্যালুয়েশন টু এক্স ক্যাপিটাল। ওকে, সো দিস ওয়ে আমরা রিভ্যালুয়েশন করতে পারবো, এবং রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট যদি করতে বলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করে নেব। এবার আমাকে বল, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট যেটা প্রিপেয়ার করছি আমরা, সেখানে যদি প্রফিট বা লস যাই হোক না কেন, একটা ব্যালেন্স তো আসবে, ওটা পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। কোন পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট করব? নিউ পার্টনার কি পাবে রিভ্যালুয়েশনের হিস্সা? দ্যাট উইল বি ডিস্ট্রিবিউটেড among the existing partner as per the old ratio। ওখানে কিন্তু নিউ বা স্যাক্রিফাইসিং রেশিওর কোনো ইম্প্যাক্ট থাকবে না। রিভ্যালুয়েশনে যা কিছু প্রফিট বা লস হোক সেটা, এই ফোন দেখিস না বাবু, বাবু ইউ পে 1000 ইন আ মান্থ, বাবু প্লিজ, পয়সা দিয়ে তুমি তো সার্ভিস নেবে, তুমি এসে যদি এখানে ফোন দেখো তাহলে কি হবে? ইউ আর ওয়েস্টিং ইয়ার মানি। সো রিভ্যালুয়েশনের ডিফারেন্স যাই আসুক না কেন, সেটা কি হবে? আলটিমেটলি ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড রেশিওতে ডিস্ট্রিবিউট করে দেবো। ওকে, সো এই রিভ্যালুয়েশন ওরিয়েন্টেড সামস গুলো ট্রাই করবি, বেশি হার্ড সামসে যেতে হবে না, মোটামুটি করলেই হবে, সেন্স ক্লিয়ার হলেই হবে। এবার আমি রিজার্ভের ট্রিটমেন্ট বলবো, রিজার্ভে কতগুলো স্পেসিফিক রিজার্ভের কেসও বলবো। যেমন দেখ, আমি যেটা বলছিলাম যে যেদিন অ্যাডমিশন হচ্ছে সেদিন ধর ব্যালেন্স শিটে কিছু রিজার্ভ আছে। প্রথমে আমি জেনারেল রিজার্ভের কথাই বলি।
ধর দুজন পার্টনার এ অ্যান্ড বি, তো বিজনেসে অলরেডি জেনারেল রিজার্ভ ব্যালেন্স শিটে রয়েছে সাপোজ 70,000, ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ রয়েছে 30,000, আর ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন রিজার্ভ রয়েছে 20,000। তিন রকম রিজার্ভ আছে ব্যালেন্স শিটে। এবার এই রিজার্ভ গুলোর মধ্যে ডিফারেন্স আগে বুঝবো। আচ্ছা, তার আগে একটু বলে নিই, ব্যালেন্স শিটে না আমার অ্যাসেট সাইডে ইনভেস্টমেন্ট আছে, একটা ইনভেস্টমেন্ট আছে সে ফর 1 লাখ, এই ব্যালেন্স শিট আছে, আরো ডেটা আছে সেগুলো আমি নিলাম না। এবার প্রশ্ন হচ্ছে এ আর বি ওল্ড পার্টনার, ওরা বিজনেসে কাকে নিচ্ছে? সি কে। নিউ রেশিও ওরা ডিসাইড করেছে, ওদের নিউ রেশিও হবে 3:1। ওল্ড ছিল ধর 2:1, ওল্ড ছিল 2:1, নিউ রেশিও ওরা ঠিক করেছে 3:1। এবার প্রশ্ন হচ্ছে এই যে জেনারেল রিজার্ভ, এই জেনারেল রিজার্ভ আর এই দুটো রিজার্ভের মধ্যে ডিফারেন্সটা কি? জেনারেল রিজার্ভকে আমরা বলি ফ্রি রিজার্ভ। কেন ফ্রি রিজার্ভ? রিজার্ভ মানেই কি? প্রফিট থেকে টাকা সরানো আছে। বিজনেস কি করেছে? ফার্ম প্রফিট থেকে টাকা সরিয়ে রেখেছে। এবার যখন টাকাটা সরাচ্ছে ফার্ম, সেটা কোনো স্পেসিফিক পারপাসে, তখন সেটা হয়ে যায় স্পেসিফিক রিজার্ভ। আর যখন কোনো স্পেসিফিক পারপাস না, বাট ফিউচারে যে কোনো ধরনের আননোন লসেসকে সেট অফ করবার জন্য টাকা সরাচ্ছি, তখন সেটা জেনারেল রিজার্ভ। তো জেনারেল রিজার্ভকে ফ্রি রিজার্ভ এই কারণে বলি যে ওটা কোনো নির্দিষ্ট কোনো লসকে নয়, যে কোনো লসকে সেট অফ করা যায়। বাট WCR ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ, ওয়ার্কম্যানদের কম্পেনসেট করবার জন্য এই রিজার্ভ। ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন রিজার্ভ, ইনভেস্টমেন্টের ভ্যালু কমলে লস হতে পারে, সেই লসকে অ্যাডজাস্ট করার জন্য ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন রিজার্ভ। তাহলে দুটো রিজার্ভের ডিফারেন্স বোঝা গেছে। এইবার যখন নতুন পার্টনার সি আসছে, এই যে রিজার্ভে টাকাটা রয়েছে 70,000, এটা তো আগের কোন একটা বছরের প্রফিট থেকে সরানো, তাহলে সেই প্রফিটের ভাগদার কারা ছিল? ওল্ড পার্টনার এ এন্ড বি। তখন পার্টনাররা কি ভেবেছিল যে আমরা প্রফিটটা না ভাগ করে নিয়ে রেখে দিই, পরে আমাদের কাজে লাগবে বিজনেসে। এখন তো সি চলে আসবে, তা সি চলে আসার সঙ্গে সঙ্গে এ আর বি কি করা উচিত? এই রিজার্ভে যে টাকাটা আছে সেটা ওদের মধ্যে ভাগ করে নেওয়া উচিত। সুতরাং যদি দেখো যে নিউ পার্টনার আসছে, তখন বুকে অলরেডি কোনো রিজার্ভ আছে, তাহলে সেই রিজার্ভটাকে কি করবে? পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দেবে। এবং তখন জার্নাল কি হবে? জেনারেল রিজার্ভকে ডেবিট করে দেবে 70,000 টু ওল্ড পার্টনার, টু এস ক্যাপ এবং টু বিস ক্যাপ। কোন রেশিওতে করবে সেটা? ওল্ড রেশিওতে। টু এস ক্যাপ টু বিস ক্যাপ, ওল্ড রেশিওতে ডিস্ট্রিবিউট করে দেবে। বোঝা গেল? So at the time of admission of a new partner, if there is any reserve, free reserve in the balance sheet, that free reserve should be distributed among the old partners as per their old ratio. Got it? Now what about these two? আগে আমি বলি ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ। ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভে কি কি সিচুয়েশন ফেস করতে পারি? সিচুয়েশন 1 বা কেস 1, ব্যালেন্স শিটে WCR করা আছে কত টাকা? 30,000 টাকা রিজার্ভ করে রেখেছে। এবার অ্যাডমিশনের সময় বললো যে ব্যালেন্স শিটের নিচে বললো যে একটা লায়াবিলিটি ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন রয়েছে, লায়াবিলিটি ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন, সেটা কত না 20,000। তো 30,000 টাকা রিজার্ভ আছে, কিন্তু লায়াবিলিটি কত টাকার আছে তার এগেনস্টে? 20,000 টাকা। তখন এই রিজার্ভের টাকায় লায়াবিলিটি সেট অফ করতে ইউজ হবে বা লায়াবিলিটি প্রোভাইড করতে ইউজ হবে। তো 30,000 থেকে 20,000 চলে যাবে লায়াবিলিটিকে প্রোভাইড করতে, আর বাকি 10,000 টাকা এক্সেস রিজার্ভের টাকা কি হবে? পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে ওল্ড রেশিওতে। তার মানে জার্নাল কি হচ্ছে? এই পার্টিকুলার কেসের জন্য WCR পুরো ক্যান্সেল হচ্ছে। WCR কে ডেবিট করে দেবো 30 টু লায়াবিলিটি ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন, 20,000 প্রোভাইড করলাম, আর বাকি 10,000 টাকা এ আর বি এর মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো, টু এস ক্যাপ টু বি ক্যাপ। বোঝা গেল? আচ্ছা, কেস 2, ধরো রিজার্ভ আছে কত? 30, বাট লায়াবিলিটিটা অঙ্কে বলা আছে 40,000, মানে রিজার্ভের অ্যামাউন্টের থেকে লায়াবিলিটি বেশি। তখন কি আর পার্টনারদের মধ্যে কিছু ভাগ হওয়ার স্কোপ আছে? তখন তার পার্টনারদের মধ্যে ভাগ হবে না কিছু, বরং 10,000 টাকার এক্সট্রা লাগবে, ওটা রিভ্যালুয়েশনে দেবো। তার মানে জার্নাল কি করবো বলতো? ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভকে ডেবিট করে দেবো 30, রিভ্যালুয়েশনে ডেবিট করবো কত? 10, and to liability for workman compensation কত করব? 40,000।
WCR কে ডেবিট করব 30, রিভ্যালুয়েশন কে ডেবিট করব 10, টু লায়াবিলিটি ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন করব 40,000, যেটা পোস্টিং হয়। এবার যদি এমন হয় স্যার কেস 3, ধরুন নিচে কোনো লায়াবিলিটি বলাই নেই, দেয়ার ইজ নো লায়াবিলিটি, তাহলে WCR তো কোনো ব্যাপার নেই, WCR এর টাকা তখন পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তখন আমি এন্ট্রি কি করব, WCR কে ডেবিট করে টু এস ক্যাপ টু বিস ক্যাপ। সো এই সিচুয়েশন তুমি ফেস করতে পারো, তিনটে সিচুয়েশন। যদি দেখো কোনো লায়াবিলিটি নেই তাহলে WCR পার্টনারদের মধ্যে ভেঙে দাও। যদি দেখো WCR এর এগেইনস্টে লায়াবিলিটি আছে, যতটুকু লায়াবিলিটি আছে তার এগেইনস্টে প্রোভাইড করে এক্সেস রিজার্ভের টাকা পার্টনারদের মধ্যে দিয়ে দাও। আর যদি দেখো রিজার্ভ যা আছে তার থেকে লায়াবিলিটি বেশি, তখন এক্সট্রা লায়াবিলিটি কোথায় দেবে, রিভ্যালুয়েশনে দেবে। দিস ইজ অল অ্যাবাউট WCR। আর ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন রিজার্ভও তাই। ধরো ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন রিজার্ভ রয়েছে 20,000 টাকা, কিন্তু ইনভেস্টমেন্টের ভ্যালু কমেনি, ইনভেস্টমেন্টের ভ্যালুতে কোনো চেঞ্জ নেই, তাহলে তো ওই রিলেটেড লস নেই। মানে কি, পুরো ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন রিজার্ভের টাকাটা কি করবো, পার্টনারদের মধ্যে ভাগ করে দেবো। তখন এন্ট্রি কি করবো, ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপ টু বিস ক্যাপ। ধরো ইনভেস্টমেন্টের ভ্যালু কমছে স্যার, 1 লাখ টাকায় 10% ভ্যালু কমছে, তাহলে 1 লাখ টাকার ইনভেস্টমেন্টের ভ্যালু কমছে কত, 10% মানে 10,000। তখন ইনভেস্টমেন্টের ভ্যালু কমছে বলে রিভ্যালুয়েশনে যাবো না কিন্তু। কেন বলতো, কারণ আমার তো ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন রিজার্ভ রয়েছে। ইনভেস্টমেন্টের ভ্যালু কমার জন্য যে লস, তার জন্য তো রিজার্ভ রয়েছে, মানে রিজার্ভে অ্যাডজাস্ট করবো। তখন আমি জার্নাল করবো কি, ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন রিজার্ভ 20,000 টু ইনভেস্টমেন্ট 10,000, মানে ইনভেস্টমেন্টের 10,000 টাকার ভ্যালু কমটা অ্যাডজাস্ট করলাম। আর এক্সেস যে রিজার্ভে 10,000 টাকা থাকে, তাহলে এটা কি করবো, পার্টনারদের মধ্যে ভেঙে দেবো টু এস ক্যাপ টু বিস ক্যাপ। সেম টু WCR বলতে পারি কি, আমার যতটুকু যে পারপাসে রাখা ছিল, প্রয়োজন হলে ততটুকু পারপাসে ইউজ করো, এক্সেস রিজার্ভের টাকা পার্টনারদের মধ্যে দিয়ে দাও। আচ্ছা, যদি এমন হয় ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন রিজার্ভ আছে 20,000 টাকা, কিন্তু ইনভেস্টমেন্টের ভ্যালু কমেছে 50,000 টাকা, তাহলে রিজার্ভ কি সাফিসিয়েন্ট 50,000 টাকার ভ্যালু অ্যাডজাস্ট করবার জন্য? তখন 30,000 রিভ্যালুয়েশনে যাবে, মানে ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন রিজার্ভ ডেবিট করবো 20, রিভ্যালুয়েশনে যাবে 30, আর টু ইনভেস্টমেন্ট করবো 50। আর যদি আর কি সিচুয়েশন হতে পারে, একটা বেশি কমতে পারে, কম কমতে পারে, আর না কমতে পারে, এই তিন পুরোটাই ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা দেখি এই ধরনের সামস, যেমন এই সামস নাম্বার 52 দেয়, XY দুজন পার্টনার, ফার্স্ট সালেস্টে ওরা জেড কে বিজনেসে নিচ্ছে এবং নিউ প্রফিট শেয়ারিং রেশিও বলে দিয়েছে। ওদের ব্যালেন্স শিট কি দেখাচ্ছে, ডিসক্লোজড ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ কত, 1 লাখ টাকা। ব্যালেন্স শিটে কত রিজার্ভ আছে, 1 লাখ। আর 1 নম্বর কেস বলছে যদি ক্লেম ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন কত হয়, 1 কোটি। রনি বলতো রিজার্ভ করা আছে 1 লাখ টাকা, কিন্তু লস অ্যাকচুয়ালি প্রোভাইড করতে হবে 1 কোটি, তাহলে আমার কি পুরো রিজার্ভ সাফিসিয়েন্ট এই লসটাকে সেট অফ করবার জন্য? শর্টেজ আছে। আর কত লাগবে, 1 কোটি লস 20,000 লাগবে। তার মানে আমি জার্নাল কি করবো বলতো, WCR কে ডেবিট করবো, WCR কে ডেবিট করবো 1 লাখ, যেটা বাড়তি লস 0.2 লাখ, এটা রিভ্যালুয়েশনে দেবো। and টু লায়াবিলিটি ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন করবো কত, 1.2 লাখ। আমার টোটাল ক্লেম আছে, ওয়ার্কম্যানরা কত টাকা ক্লেম করেছে, 1 কোটি, বিজনেসে কত টাকা রিজার্ভ করা আছে, 1 লাখ, তো এই রিজার্ভ থেকে 1 লাখ নেবা, আর 20,000 টাকা যেটা ঘাটতি হচ্ছে সেটা কোন অ্যাকাউন্ট থেকে যাবো, রিভ্যালুয়েশনে। সো WCR কে ক্যান্সেল করলাম, 1 লাখ ডেবিট করলাম, রিভ্যালুয়েশনে ডেবিট করলাম 20,000, টু লায়াবিলিটি ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন 1 কোটি। যদি সেকেন্ড কেস, ক্লেম ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন এস্টিমেটেড এট 90, রিজার্ভ আছে 1 লাখ কিন্তু ক্লেম আছে 90, তাহলে তো সাফিসিয়েন্ট। ইভেন এক্সট্রা হচ্ছে কিছু, বাকি 10,000 টাকা পার্টনারদের মধ্যে দিয়ে দেবো। তাহলে WCR ডেবিট টু লায়াবিলিটি ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন 90, টু এক্স ক্যাপিটাল টু ওয়াই ক্যাপিটাল। আচ্ছা, 10,000 টাকা যদি এক্সেস হচ্ছে, এক্স আর ওয়াই এর মধ্যে কোন রেশিওতে দেবো? যেহেতু পার্টনারশিপে রেশিও না থাকলে তখন ইকুয়ালি, এটা নিউ রেশিও।
কিন্তু এক্স অ্যান্ড ওয়াই এর ওল্ড রেশিওটা দেওয়া নেই। সো জার্নাল কি হবে? WCR ডেবিট 1 lakh, to liability for workman compensation 90, to X capital, to Y capital. যেমন জেনারেল রিজার্ভের টাকা পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিই। যদি লস থাকে, লস মানে কি বলতো, ব্যালেন্স শিটে অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স বা পিএল ডেবিট ব্যালেন্স এই ধরনের লসেস রইল, তাহলে কি করবো? সেইগুলো পার্টনারদের মধ্যে ভাঙতে হবে। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কি হলো? রিজার্ভ যখন ভাঙলো পার্টনারদের ক্যাপিটাল বাড়বে, তখন ক্যাপিটালকে ক্রেডিট করলে বাড়ে, আর যখন লস যখন ডিস্ট্রিবিউট করো পার্টনারদের ক্যাপিটাল কমবে, তখন ক্যাপিটালকে ডেবিট করতে হবে। ইজ দ্যাট ওকে? বাস, এই হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন রিজার্ভ। যা বললাম ওটাই আছে। এই সামস গুলো ট্রাই করে।